ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া ঘুরে বিশ্বের বড় বড় মঞ্চে ভাষণ দিয়ে বিশ্বের অনেক বড় বড় নেতার সাথে গভীর সম্পর্ক রেখে নোবেল পুরস্কার পেয়ে এবং আন্তর্জাতিক সমর্থন পেয়ে ৮৪ বছর বয়সে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরেও উনি বুঝতে পারছেন না যে কি ধরনের ব্যক্তিদেরকে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে বসাতে হবে বা বাংলাদেশের এহেন ভঙ্গুর এবং ভয়ঙ্কর অবস্থায়, যেখানে চারিদিকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া সম্পূর্ণ অবকাঠামো সামরিক ও সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে রয়ে গেছে, এরকম একটা খারাপ অবস্থায় কি ধরনের জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা নিয়োগ করতে হবে সেই জ্ঞান ও ধারণাও ওনার নেই। অথচ মাত্র ৪১ বছর বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরে সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করে এনে অনুরোধ করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের দুর্বলতার কারণে আজকে দেশের এই করুণ অবস্থা। আর তার কুফল কি হচ্ছে? একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আসিফ নাহিদ বিপ্লবী দায়িত্ব পালন না করে বসে গেছে ৩টা ৪টা ৫টা মন্ত্রণালয় নিয়ে, এবং তাদের মন্ত্রণালয়কেই আজকে ভারত এবং বাংলাদেশের ভিতরে রেখে যাওয়া হাসিনা ও ভারতের যারা দালাল তারা মিলে মন্ত্রণালয় জ্বালিয়ে দিয়েছে সমস্ত নথিপত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ২ জন মেজর জেনারেলকে, মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন এবং মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। মেজর জেনারেল খালেদ আল মামুন এবং মেজর জেনারেল রশিদ ডক্টর ইউনূসের নাকের ডগার সামনে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের দালাল যারা এই জেনারেলগুলোকে, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, অথচ তাদের হওয়ার কথা তিরস্কৃত। তাদেরকে তিরস্কার না করে, তাদের অপরাধের জন্য তাদেরকে জেলে না পাঠিয়ে, চাকরিচ্যুত না করে তাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। আবার চিঠিতে কি বলেছে? কে বলেছে? রাষ্ট্রপতি চুপ্পুর আদেশক্রমে জনতার স্বার্থে। এটা কি জনতার স্বার্থে না ভারত ও হাসিনার স্বার্থে? এই মেজর জেনারেল খালেদ আল মামুন সেনা সদরে থাকা অবস্থায় ৭ই জানুয়ারির নির্বাচনের আগে অন্যান্য অফিসারের উপস্থিতিতে সে অহংকার করে বলেছিল যে ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব। মানে একটা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটা সেনা অফিসার এবং জেনারেল সে বলতে পারে নিজেকে আওয়ামী লীগের হিসেবে যে ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং নিজেকে সেনা অফিসার হিসেবে না দেখে একটা রাষ্ট্রীয় দায়িত্ব ওয়াদা করে একটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় সে নিজেকে ঘোষণা দেয় আওয়ামী সদস্য এবং বলে যে ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব। ৭ই জানুয়ারির নাটকীয় দুর্নীতির নির্বাচনের মাধ্যমে কিছুদিনের জন্য এসেছিল। এই গোপালী খালেদ আল মামুন এরা হচ্ছে 100% ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার লয়াল। এবং আরেকজন মেজর জেনারেল মাহবুবুর রশিদ, বাংলাদেশের সবাই জানে যে কি করে গোপালগঞ্জে ষড়যন্ত্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করিয়েছিল, বাংলাদেশের সেই পরিস্থিতিকে, অস্থিতিশীল পরিস্থিতিকে আরো
জটিল এবং অস্থিতিশীল করতে ভারত এবং স্বৈরাচারী হাসিনার সপক্ষে। তাদের তো চাকরিচ্যুত করে জেলে থাকার কথা। কে এবং কারা এদেরকে তিরস্কৃত না করে পুরস্কৃত করছে তা আমরা সকলেই জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে মনে করেন যে সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থান থেকে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া অবকাঠামোকে ধ্বংস না করে উনি কোনো প্রকার সংস্কার করতে পারবেন? তার মানে কি দাঁড়ালো? উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উনার কোনো জ্ঞান নেই এবং সংস্কারের যে পূর্ব শর্ত, যে স্বৈরাচারী শেখ হাসিনার সকল দালালদেরকে এবং ভারতের রয়ের নিয়োগ দেওয়া সকল দালালদেরকে প্রথমে উৎখাত করতে হবে। তাদেরকে উৎখাত না করে বাংলাদেশে কোনো প্রকার সংস্কার সম্ভব নয়। টার্কিয়েতে এরদোয়ানের বিরুদ্ধে যেই ক্রূর চেষ্টা করা হয়েছিল, তারপরে লাখের উপরে সরকারি এবং সামরিক চাকুরিজীবীদেরকে বিতাড়িত করে দেওয়া হয়। তাতে কিন্তু টার্কির সরকার বা প্রশাসন কিন্তু থেমে যায়নি, বন্ধ হয়ে যায়নি, বরং তার চেয়ে আরো শক্তিশালী এবং ভালোভাবে চলেছে। কেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর থেকে এবং সিভিল প্রশাসন থেকে যত ব্যুরোক্রেট আছে হাসিনার আমলের, সবাইকে ঢালাওভাবে বের করে দিয়ে অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে আস্তে আস্তে প্রশাসনিক সেই দায়িত্ব পালন করা সম্ভব নয়? কেন সম্ভব নয়? উনি তো নোবেল পুরস্কার পেয়েছেন, উনি তো সারা বিশ্বে অনেক ভাষণ দিয়ে বেড়ান এবং অনেক তত্ত্ব এবং নীতি কথা শোনান। তাহলে বাংলাদেশের এই কঠিন সময়ে যখন বিশ্বাস করে উনার উপর দায়িত্ব অর্পণ করা হলো, উনি কেন ব্যর্থ হচ্ছেন? উনার ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ আরো ভয়ঙ্কর বিপদে পড়ছে এবং ভারতীয় ষড়যন্ত্র আরো গভীর থেকে গভীর হচ্ছে। বাংলাদেশে যেসব সংস্কারের কথা বলছেন, যেভাবে হাসিনা উন্নয়নের কথা বলতো, এখন সেইভাবে আপনারা সংস্কারের গল্প শুনিয়ে যাচ্ছেন, কিন্তু কার্যত কোনো সংস্কার হচ্ছে না এবং কোনো সংস্কার করা সম্ভব না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসাবে কোনো ক্ষমতাই নেই। সকল ক্ষমতা চুপ্পু এবং সেনানিবাসের ভিতরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শূন্য ক্ষমতা। কোন একটা পদ বদলের বা সেনা একটা মেজর জেনারেল একটা পোস্টিং করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। উনি কিসের সংস্কার করবেন? সুতরাং আগে স্বৈরাচারী শেখ হাসিনার জেনারেলদেরকে শুধু নামের তালিকা প্রকাশ করলেই হবে না, পাসপোর্ট বাতিল করলেই হবে না, এইসব বুলশিট বন্ধ করে এদেরকে গ্রেফতার করা হোক। এখনো পর্যন্ত সেনানিবাসের ভিতরে সেই ডিজিএফআই এর সবচেয়ে বড় খুনিদের মাঝখানে একজন, আয়নাঘরের একজন বড় কারিগরের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল আকবর, তাকে সেনানিবাসে আরো 1 বছর এক্সটেনশন দেওয়া হয়েছে সেনানিবাসে থাকার জন্য, এবং সেই সুযোগ নিয়ে একটার পর একটা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এতবার করে উল্লেখ করেছি এই কথাটা, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হেডমকি দেখাতে পেরেছেন লেফটেন্যান্ট জেনারেল আকবরকে গ্রেফতার করে দেখিয়ে? কেন পারেন নাই? কারণ হাসিনার এবং ভারতের সকল শয়তানদেরকে, তাদেরকে এই চুপ্পু এবং সেনানিবাসের ভিতরে যেসব ক্ষমতা আছে তারা কাভার দিয়ে রেখেছে, তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। কেন? সেই সুদিনের আশায় যেন ভারত আবার বাংলাদেশের দখল নিতে পারে। এটা কি আমাকে আর কতভাবে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাতে হবে এই প্রধান উপদেষ্টাকে এবং এই অথর্ব উপদেষ্টা সরকারকে? তাই আশা করি নিজেদের যদি কোনো যোগ্যতা থেকে থাকে তা প্রমাণ করে দেখান
এই সকল ব্যক্তিদেরকে এক সপ্তাহের মাঝখানে চাকরি থেকে বরখাস্ত করে যাদেরকে জেলে নেওয়ার কথা তাদেরকে জেলে ভরে তারপর বিচার শুরু করেন, যেন কেউ পালাতে না পারে। আজকের জন্য এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাবেন, এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার 13 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাণীতে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন, কিন্তু হানাদার বাহিনী দোসররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযজ্ঞ সংগঠিত করে। স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে। এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ করে। সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের সংকীর্ণতা, গুম, খুন, ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মির্জা ফখরুল আজকের স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল। তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে 2 ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 16 ডিসেম্বর দুপুর 2টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল। মহাসচিব স্মৃতিসৌধে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল। এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদৌ সুস্থ আছে? সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায়, সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যেয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান। সকলকে ধন্যবাদ। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য,
বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসাবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজির জবাব দাও। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন, বাংলাদেশে আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা দরে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এই সব কিছুর জন্য ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী। তিনি আরো বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে। আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ, মাথায় হাত ভারতীয় কৃষকদের। বাংলাদেশে এরা পণ্য আমদানি না করতে পেরে পথের ফকির হিসাবে এখন ভারতে তারা অনবরত পথের ফকির হিসাবে বিভিন্ন জায়গায় তারা হরতাল, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করেই চলেছে। এবং ভারতের রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন ঘোষের বাড়িতে তারা ঘেরাও করার জন্য কাজ চালাচ্ছে, কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।